গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকেজিএস ক্লাসে। আমরা আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট আলোচনা করব। তো মিসলেনিয়াস এক্সামের জন্য আগে একটি ক্লাস কিন্তু আমার হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখবে। তো আজকেও আমরা একই রকম প্যাটার্নের কোশ্চেন কিন্তু ডিসকাস করব। মূলত স্ট্যাটিক জিকে থেকে আমরা আলোচনা করছি, স্ট্যাটিক জিকে। তো গত ক্লাসেও স্ট্যাটিক জিকে থেকে আমরা 25 কোশ্চেন করিয়েছি, আজকেও কিন্তু 25 কোশ্চেন আমরা আলোচনা করব। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমিতে পাবে। এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং এখানে পেড কোর্স অপশানে গেলে তুমি নতুন ব্যাচ দেখতে পাবে। আমাদের নতুন ব্যাচ চলে আসছে, গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস ব্যাচ, একদম লেটেস্ট ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচ 2.0, অর্থাৎ এর আগে একটা ক্লাস মানে ব্যাচ আমাদের গ্রাম পঞ্চায়েতে চলছে অলরেডি, এটা সেকেন্ড ব্যাচ। তো এসএসসি জিডিএমটিএস এর ব্যাচ বা আর অন্যান্য পরীক্ষার জন্য কম্বাইন্ড ব্যাচ, ডাব্লিউবিবি, কেপি ফাউন্ডেশন, এনএম, জিএনএম, ঠিক আছে, কেপি প্র্যাকটিস ব্যাচ, আরও অনেক ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মিসলেনিয়াসের ব্যাচও কিন্তু আছে, ঠিক আছে। যাই হোক, তো আমরা আজকে মূলত প্রশ্ন আলোচনা করব স্ট্যাটিক জিকে থেকে, যে স্ট্যাটিক জিকের কোশ্চেন কিন্তু মিসলেনিয়াসে প্রচুর থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 1, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হন? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের লাউসেন শহরে, তো এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হন? পিটি ঊষা, নীতা আম্বানি, কর্ণম মালেশ্বরী, সানিয়া মির্জা? সঠিক উত্তর আমরা কি করব এখানে? কোশ্চেন নাম্বার 1, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য হয়েছেন নীতা আম্বানি। নীতা আম্বানি, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। 2016 সালে নীতা আম্বানি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হন। কোশ্চেন নাম্বার 2, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? খুব সহজ প্রশ্ন, উত্তর কি হবে? বেঙ্গালুরু। তো এখানে বলার কিছু নেই। সিলিকন ভ্যালি কেন বলা হয়? বেঙ্গালুরুকে ভারতের তথ্য প্রযুক্তি, যেটা আইটি বলা হয়, ইনফরমেশন টেকনোলজি শিল্পের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। বেঙ্গালুরু শহরকে আরো অনেক নামে আমরা জেনে থাকবো, গ্রিন সিটি, স্পেস সিটি, তাই তো। সিলিকন ভ্যালি তো আমরা পাচ্ছি, তো এরকম আরো বেশ কয়েকটা নামে আমরা বেঙ্গালুরু শহরকে জেনে থাকবো, ইলেকট্রনিক সিটি। কোশ্চেন নাম্বার 3, খাদ্য ও কৃষি সংস্থা, যেটাকে না বলা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এই সংস্থাটির সদর দপ্তর কোথায়? প্রত্যেকে অ্যান্সার করবে। অর্থাৎ FAO, এই যে সংস্থাটি সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ প্যারিস, অপশন বি বলছে জেনেভ, অপশন সি রোম, অপশন ডি ভিয়েনা। সঠিক উত্তর হবে অপশন সি রোম। রোম শহরটা ইটালির রাজধানী আমরা জানি। তো এই রোম শহরে আছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর। FAO এটি গঠিত হয়েছে 1945, এটা স্ট্যাবলিশ হয় এবং এর প্রধান কার্যালয় ইতালির রোমে অবস্থিত। খাদ্য রিলেটেড সংস্থা আরেকটা আছে IFFAD, ইফাদ, এর হেডকোয়ার্টারটাও কিন্তু রোমে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 4, এর বাংলাটা হচ্ছে যজ্ঞকোণ, বা ইংলিশটা তুমি যদি দেখো ইয়াকশগানা, ইংলিশটা তুমি দেখে নাও। এটি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু? তো এখানে সঠিক উত্তর কি হবে? কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? রাইট অ্যান্সার অপশন বি হবে কর্ণাটক। তো এটি কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী নাট্য নৃত্য শিল্প গ্রুপ, যেটা
পৌরাণিক কাহিনী পরিবেশন করা হয়, যাতে পৌরাণিক কাহিনী পরিবেশন করা হয়। কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর নামটা কি? গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোন মহাদেশের উপকূলে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোন মহাদেশের উপকূলে অবস্থিত? রাইট অ্যান্সার অস্ট্রেলিয়া হয়ে যাবে, অপশন সি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে এই গ্রেট ব্যারিয়ার রিফটা অবস্থিত। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি অস্ট্রেলিয়া এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 6, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? অ্যাবেল প্রাইজ কিসের জন্য দেওয়া হয়? অপশন এ পদার্থবিজ্ঞান, অপশন বি রসায়ন, অপশন সি গণিত, অপশন ডি অর্থনীতি। তো আমরা জানি নোবেল পুরস্কার যেটা 6টা বিষয়ে দেওয়া হয়, তার মধ্যে একটা পাবো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, অর্থনীতি, শান্তি এবং সাহিত্য। ম্যাথমেটিক্সে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না, এবং ম্যাথমেটিক্সে আসছে অ্যাবেল প্রাইজ। গণিতে গণিতে দেওয়া হয় অ্যাবেল প্রাইজ, যেটা গণিতের নোবেল হিসেবে পরিচিত। এটাও কিন্তু এটা নরওয়ে সরকার কর্তৃক প্রদান করা হয়। আমরা জানি নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? সুইডেন থেকে, স্টকহোম থেকে 5টা। শান্তিটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। সেই নরওয়ে সরকার কিন্তু অ্যাবেল পুরস্কার দেয় গণিতে। কোশ্চেন নাম্বার 7, ভারতের বৃহত্তম মানব নির্মিত হ্রদ কোনটি? মানব নির্মিত অর্থাৎ মনুষ্য সৃষ্ট হ্রদ কোনটি? হ্রদ মানে আমরা কি বুঝি? চারিদিকে স্থল, মাঝখানে জল, অনেকটা পুকুরের একটা বড় ভার্সান বলতে পারো, তাই না? চারিদিকে স্থল দিয়ে ঘেরা হ্রদ, এটা হচ্ছে মানুষের কোনো কাজের দ্বারা তৈরি হয়ে গেছে, তাই তো? তো সেরকম হ্রদ কোনটি হবে? চিল্কা, এটা কিন্তু মানুষ সৃষ্ট হ্রদ নয়। উলার, সেটাও নয়। সম্বর হ্রদটাও নয়। অপশন বি, এ, বি এবং ডি কিন্তু হচ্ছে না। অপশন সি এখানে সঠিক উত্তর হবে, গোবিন্দ বল্লভ পন্থ সাগর। গোবিন্দ বল্লভ পন্থ সাগর, অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। এবং এখানে তোমরা মনে রাখবে, এটি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রিহান্দ নদীর উপরে রিহান্দ বাঁধ তৈরির ফলে এই কৃত্রিম হ্রদটি সৃষ্টি হয়েছে। এই রিহান্দ বাঁধ দেওয়ার ফলে এই হ্রদটি তৈরি হয়। তাহলে এটি একটি মানুষ সৃষ্ট হ্রদ, মানুষ সৃষ্ট বৃহত্তম হ্রদ। উলার হ্রদ ভারতের মিষ্টি জলের হ্রদের মধ্যে সব থেকে বড়। উলার হ্রদটা কোথায় বলতো? জম্মু কাশ্মীর। চিল্কা উড়িষ্যাতে, সম্বর হ্রদ রাজস্থানে। সব থেকে লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। চিল্কা লবণাক্ত, কিন্তু লবণতার পরিমাণ সম্বরে আরো বেশি। কোশ্চেন নাম্বার 8 বলছো ডেকান কুইন। ডেকান কুইন, এটা বানানটা একটু ভুল আছে। ডেকান কুইন ট্রেনটি কোন দুটি স্টেশনের মধ্যে চলাচল করে? ডেকান কুইন ট্রেনটি কোন দুটি স্টেশনের মধ্যে চলাচল করে? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 8, ডেকান কুইন ট্রেনটি কোন দুটি স্টেশনের মধ্যে চলাচল করে? অপশন এ মুম্বাই থেকে পুনে, অপশন বি মুম্বাই থেকে দিল্লি, অপশন সি পুনে থেকে গোয়া, অপশন ডি মুম্বাই থেকে আহমেদাবাদ। তো এখানে আমরা সঠিক উত্তর কি পাবো? অপশন এ হবে। অপশন এ, 1930 সালে চালু হওয়া ডেকান কুইন ভারতের একটি ঐতিহাসিক দূরপাল্লা ট্রেন, যা মুম্বাই সিএসএমটি থেকে পুনে জংশনের মধ্যে চলে। মুম্বাই টু পুনে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 আসছি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যেটা বলা হচ্ছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, প্যারিস। কোশ্চেন নাম্বার 9, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় আছে? কোশ্চেন নাম্বার 9,
সঠিক উত্তর অপশন এ হবে ভিয়েনা শহরে অস্ট্রিয়ার। দেখো এখানে যেটা IAEA বলা হয়, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে 1957 সালে গঠিত হয় IAEA, যার হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত। এই অস্ট্রিয়া ভিয়েনাতে আরেকটা উল্লেখযোগ্য সংস্থা আছে, ওপেক, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেকের সদর দপ্তরটাও কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় দেয়। ভারতের ওয়াটারম্যান নামে কে পরিচিত? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া। বলো। সুন্দরলাল বহুগুণা, রাজেন্দ্র সিং, বাবা আমতে, যাদব পায়েং। ওয়াটারম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত নিম্নের কে? তো পরিবেশ রিলেটেড বিভিন্ন আন্দোলন, সেখানে অনেক নাম আমরা পাই বা বিভিন্ন রকম ক্ষেত্রে উল্লেখযোগ্য হয়েছেন এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়া, বা এরকম আমরা জানি যে বার্ডসম্যান অফ ইন্ডিয়া সেলিম আলী, তাই তো? রাজেন্দ্র সিং, যাকে বলা হচ্ছে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া, মূলত রাজস্থানে এবং বিভিন্ন অঞ্চলে জল সংরক্ষণ এবং বৃষ্টির জল ধরে রাখার কাজের জন্য রাজেন্দ্র সিংকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তিনি 2015 সালে স্টকহোমে ওয়াটার প্রাইজ পান। তাহলে এই ব্যক্তিটার নাম মনে রাখতে হবে, রাজেন্দ্র সিং। তিনি মূলত রাজস্থান, আমরা জানি যেখানে বৃষ্টিপাত কম হয়, মরুভূমি আছে, ওই সমস্ত এলাকায় বৃষ্টির জল ধরে রাখার জন্য তিনি প্রচুর ব্যবস্থা করেছেন, চেষ্টা করেছেন, যার জন্য তাকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 11, ভারত মাতা চিত্রটিকে এঁকেছিলেন? উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রাজা রবি বর্মা। কোশ্চেন নাম্বার 11, সঠিক উত্তর কি হবে এখানে? তো কোশ্চেনটা হচ্ছে ভারত মাতা চিত্রটি এঁকেছেন, অপশন বি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। সালটা 1905 সাল। স্বদেশী আন্দোলনের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা বা ভারত মাতার বিখ্যাত চিত্রটি অঙ্কন করেছেন 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং তার প্রেক্ষাপটে স্বদেশী বয়কট আন্দোলন শুরু হয়। তো সেই সময় তিনি এটা এঁকেছিলেন। কোশ্চেন নাম্বার 12তে আসবো। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নামটা হচ্ছে ব্যারেন দ্বীপ। এটি কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মালদ্বীপ নাকি নিউ দ্বীপ? সঠিক উত্তর হবে কি বলো? ব্যারেন রয়েছে সক্রিয় আর নারকোন্ডাম রয়েছে মৃত। দুটোই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে পড়ছে, মূলত আন্দামান দ্বীপের মধ্যে পড়ছে। আন্দামান সাগরে অবস্থিত ব্যারেন দ্বীপ দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। কোশ্চেন নাম্বার 13, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এবং এটি কত সালে প্রথম শুরু হয়? সঠিক উত্তর কি হবে? ডুরান্ড কাপ নামটা আমরা প্রত্যেকে জানি এবং ডুরান্ড কাপ খেলাটা চলছিল। লাস্ট ফাইনাল খেলা রবিবার ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান অনুষ্ঠিত হলো। 135তম সেশন এবার চলছে। ফুটবল যেটা 1888 সালে শুরু হয়, 2026 সালে কততম আয়োজন? 2026 সালে 135তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা কিন্তু এবছর অনুষ্ঠিত হলো। ক্লিয়ার? ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম কিন্তু ফুটবল প্রতিযোগিতা, এশিয়ার প্রাচীনতম, শুধু ভারতের নয়, এশিয়ার মধ্যে এবং বিশ্বের মধ্যে তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা, যা 1888 সালে হিমাচল প্রদেশের সিমলায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর অপশন বি হবে, ডুরান্ড কাপ 1888 ফুটবল। এবছর কে চ্যাম্পিয়ন হলো কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি, খেলাটা এখনো হয়নি। কোশ্চেন নাম্বার 14, ভারতের প্রথম জাতীয় পার্ক জিম করবেট জাতীয় পার্ক অর্থাৎ ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, এর পূর্ব নাম কি ছিল? এর পূর্ব নাম কি ছিল?
সঠিক উত্তর কি হবে? হেইলি ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা। এটা অপশন খুব সহজ আছে, তোমরা একটু চিন্তা করলে উত্তর করতে পারবে। কাজিরাঙ্গা, বান্ধবগড়, মথুরা ন্যাশনাল পার্ক। কোশ্চেন নাম্বার 14, ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। সালটা হচ্ছে 1936 সালে এটা এস্টাবলিশ হয়, 1936, স্বাধীনতার আগে। তো এই পার্কটির প্রথম নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, পরে রামগঙ্গা ন্যাশনাল পার্ক এবং তারপর জিম করবেট ন্যাশনাল পার্ক হলো। ঠিক আছে, 1936 সালে প্রতিষ্ঠিত এই পার্কটির নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, পরবর্তীতে জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিবর্তিত হয়। কোশ্চেন নাম্বার, এটা উত্তরাখণ্ডে কিন্তু, হ্যাঁ, বর্তমানে এটা কোথায়? এটা উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে। ইন্টারপোল, এই সংস্থার সদর দপ্তর কোথায় আছে? ইন্টারপোল নামটা আমরা বিভিন্ন ডিটেকটিভ সিনেমায় দেখে থাকি, ইন্টারন্যাশনালি এই শব্দটা ব্যবহার হয়। ইন্টারপোল, ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিকভাবে পুলিশ নিয়ন্ত্রক একটা সংস্থা, ইন্টারপোল, যার হেডকোয়ার্টার আছে লায়ন, ফ্রান্স, লন্ডন, নিউ ইয়র্ক, ব্রাসেলস। সঠিক উত্তর হবে লিওন সিটি, এটা ফ্রান্সে আছে। ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক অপরাধমূলক পুলিশ সংস্থা, এটা এস্টাবলিশ হয়েছে 1923 সালে। এই সালটা কিন্তু মনে রাখবে। গঠিত হয়, এর বর্তমান প্রধান কার্যালয় ফ্রান্সের লিওন সিটি, LYON। লিওন একটা ফুটবল ক্লাব আছে, লিও বলা হয়। যেটা ফ্রান্সে। কোশ্চেন নাম্বার 16, বিশ্ব রেড ক্রস দিবস কোন দিনে পালিত হয়? ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড রেড ক্রস ডে, বিশ্ব রেড ক্রস দিবস কোন দিনে পালিত হয়? আচ্ছা, এই রেড ক্রস সংস্থা যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে আছে, মনে রাখবে, এটা পরীক্ষায় দেয়। তো এই রেড ক্রস ডে পালিত হয় কবে? 8ই মে, 5ই জুন, 10 ডিসেম্বর, 7ই এপ্রিল। দেখো কোশ্চেনটা খুব কঠিন নয়, অপশনগুলো তুমি যদি এলিমিনেট করো উত্তর পেয়ে যাবে। প্রশ্ন অনেক সময় দেখে কঠিন মনে হলেও তোমাকে অপশন দেখতে হবে। দেখো, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, পড়ে আছে একটাই 8ই মে। অপশন এ সঠিক উত্তর হবে। তাহলে রেড ক্রস এর প্রতিষ্ঠাতা এবং প্রথম শান্তিতে নোবেল জয়ী হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 8ই মে রেড ক্রস দিবস পালিত হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17তে আসবো। ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা পোখরান-1 এর কোড নেম কি ছিল? কোড নেমটা কি ছিল? সাংকেতিক নাম কি ছিল? পোখরান-1, যেটা আমরা জানি রাজস্থানে এটা চেক করা হয়েছিল, প্রথম সফল পারমাণবিক পরীক্ষা পোখরান-1 বা 1, এর কোড নেম কি ছিল? অপারেশন শক্তি, স্মাইলিং বুদ্ধ, অপারেশন বিজয়, অপারেশন মেঘদূত। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? প্রত্যেকে বলতে পারবে? সঠিক অপশন বি হবে স্মাইলিং বুদ্ধ। 1974 সালে 18ই মে রাজস্থানের পোখরানে ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, ভারতের কোন রাজ্যটি 3টি দেশ দ্বারা পরিবেষ্টিত? কোশ্চেনে অপশনে আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়, প্রত্যেকে বলবে উত্তর কি হবে। পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? 3টি দেশ দ্বারা বেষ্টিত, পরিবেষ্টিত। এখন সীমানা আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, নেপাল, বাংলাদেশ, ভুটানের, এটা আমরা জানি, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে হবে না। পরিবেষ্টিত বলেছে, এটা সিকিম হবে। পরিবেষ্টিত মানে চারিদিক ওটা দিয়ে ঘেরা। তুমি সিকিমের মানচিত্র যদি দেখো তাহলে বুঝতে পারবে। ভারতের সিকিম রাজ্যের উত্তর পূর্ব, সেখানে চীন আছে, তিব্বত, পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান অবস্থিত। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে আমাদের।
এখানে প্রশ্নটাই ভুল হয়ে গেছে আমাদের। আমাদের এখানে কোশ্চেনটা সিকিমে বাংলাদেশ কানেকশন কি আছে? একটু দেখে নেব মানচিত্রটা আমরা। সিকিমে বাংলাদেশ কানেকশন নেই, এখানে আমার বলাটাই ভুল হয়েছে। এটা বাংলাদেশ, ভুটান, নেপাল যদি বলো সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে। দেখো এখানে এই জায়গাটা আমি যদি এটা কেটে দিই, এটা যদি বলো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যান্সার নিতে হবে, তাই না? বাট পরিবেষ্টিত নয়। এখানে আমার এই অপশন, এখানে বাংলাদেশের সঙ্গে সিকিমের বর্ডার নেই, তিনটে দেশ দ্বারা পরিবেষ্টিত। এখানে আমি কিন্তু এই অপশনটা কেটে দিয়ে, মানে এই ছোট্ট নোটটা কেটে দিচ্ছি, দিয়ে আমরা সিকিমটাকে অ্যান্সার নিচ্ছি, হয়তো প্রশ্নটার সঙ্গে মিলবে না। ঠিক আছে, তিনটে দেশ দ্বারা পরিবেষ্টিত, তুমি এটা চিন্তা করলে উত্তর সিকিমই হবে। এখানে ব্র্যাকেটে এটা দেওয়াটা ভুল হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটানই আছে। সিকিমের প্রতিবেশী দেশ আমরা পাচ্ছি না, বাংলাদেশ। মূলত তিনটে দেশ দ্বারা বেষ্টিত হবে সিকিমই। উত্তর, উত্তর পূর্বে চীন, পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান। আমাদের পশ্চিমবঙ্গ তিনটি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটানের সাথে সীমানা শেয়ার করে। তাহলে এখানে আমি কিন্তু এই ব্র্যাকেটটা কেটে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেটটা কেটে দিলাম, না তো আমার এখানে কোশ্চেনটা এখানে চেক করাটাই মিস্টেক হয়েছে। তো এই যে সিকিম, এইটা, এই এখানে চীন, এই সিকিম, এই ভুটান, তাই তো? তাহলে এই সিকিমের কানেকশন শুধু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আছে, পশ্চিমবঙ্গের মাথায় রয়েছে সিকিম, তাছাড়া তো সিকিমের সঙ্গে বর্ডার আর কোনো রাজ্যের নেই। কিন্তু বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দ্বারা পশ্চিমবঙ্গ, নেপাল এবং ভুটান দ্বারা পশ্চিমবঙ্গ পরিবেষ্টিত নয়, কারণ পশ্চিমবঙ্গের এই দিকে আমরা ঝাড়খণ্ড, উড়িষ্যা পাচ্ছি, এদিকে গ্যাংটক পাচ্ছি, সিকিম পাচ্ছি, এদিকে আসাম পাচ্ছি, তাই না? অনেকটাই ওপেন আছে। যাই হোক, কোশ্চেনটার দ্বারা আমরা অনেক কিছু বুঝলাম। কোশ্চেন নম্বর 19, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোশ্চেন নম্বর 19, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিএসআই বলা হয়। দুটো কথা, আরেকটা আছে জেডএসআই, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জেডএসআই, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টারটাও কিন্তু আমাদের কলকাতাতে আছে। কলকাতাতে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত। তো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা 1890 সালে প্রতিষ্ঠিত হয়, এর প্রধান কার্যালয় আমাদের কলকাতায়। গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে প্রধান দায়ী গ্যাস কোনটি? মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সিএফসি। উত্তরটা কি হবে? গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের জন্য আমরা দেখব কার্বন ডাই অক্সাইড, এটা সব থেকে প্রধান গ্যাস। তো আমাদের প্রচুর ব্যাচ চলছে, এখানে যে ব্যাচ গুলো আছে, পাশাপাশি নতুন নতুন ব্যাচ রয়েছে, চাইলে অবশ্যই ভিজিট করতে পারো আমাদের অ্যাপে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1947, 48, 50, 51, 51, 52, 52, 53। সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের কথা বলা হয়নি, ভারতের টোটাল ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951-52 সালে হয়েছিল। 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952 পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং লোকসভা গঠিত হয় প্রথম 1952 সালে। এরপরেই ভারতের বৃহত্তম নদীর দ্বীপ, যার নাম মাজুলি দ্বীপ, এটি কোন নদীতে অবস্থিত বা কোন নদীর দ্বীপ এটা?
গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গোদাবরী। সঠিক উত্তর ব্রহ্মপুত্র হবে। অসমের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত মাজুলী বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। এটি ভারতের প্রথম দ্বীপ জেলা। এই মাজুলী প্রথম দ্বীপ জেলা, আইসল্যান্ড ডিস্ট্রিক্ট। 1927 সালে গঠিত বাটলার কমিশন এর প্রধান লক্ষ্য কি ছিল? ইতিহাসের প্রশ্ন, তাই তো। 1927 সালে গঠিত হয় বাটলার কমিশন। এই বাটলার কমিশনের প্রধান লক্ষ্য কি ছিল? অপশন এ, শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ, নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন। অপশন বি বলছে ভারতীয় সেনাবাহিনীতে ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধি করা। অপশন সি, ভারত সরকার এবং দেশীয় রাজ্যগুলোর মধ্যেকার সম্পর্ক উন্নত করা। অপশন ডি বলছে ভারতের কৃষি ক্ষেত্রের উন্নতি সাধন এবং সেচ ব্যবস্থার সংস্কার করা। তো এই বাটলার কমিশন যেটা গঠিত হয় 1927 সালে, এটা মনে রাখতে হবে, এবং এর প্রধান লক্ষ্য ছিল ভারত সরকার এবং দেশীয় রাজ্যগুলোর মধ্যে সম্পর্কটাকে আরো উন্নত করা। স্যার হারকোর্ট বাটলার নেতৃত্বে 1927 সালে এই কমিটি গঠন করা হয়, ইন্ডিয়ান স্টেটস কমিটি নামে এটা পরিচিত। এর মূল কাজ ছিল ব্রিটিশ রাজশক্তি এবং দেশীয় রাজন্য বর্গের সম্পর্কের পর্যালোচনা করা। কমিশন সিদ্ধান্ত দেয় যে দেশীয় রাজাদের সম্মতি ছাড়া তাদের রাজত্বকে অন্য কোনো সরকারের অধীনস্থ করা যাবে না। কোশ্চেন নাম্বার 24, 1955 সালে প্রতিষ্ঠিত হওয়া ভারতের প্রথম ভাসমান গবেষণাগার তথা প্রথম সামুদ্রিক পার্ক নামটা হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক। এটি কোথায় অবস্থিত? প্রতিষ্ঠিত হচ্ছে 1955-তে, যেটা ভারতের প্রথম ভাসমান গবেষণাগার তথা প্রথম সামুদ্রিক পার্ক নামটা হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক। এটি কোথায় আছে? মান্নার উপসাগর, তামিলনাড়ু, কচ্ছ উপসাগর, গুজরাট, মালভান, মহারাষ্ট্র। মহাত্মা গান্ধী মেরিন পার্ক, আন্দামান। তাহলে এখানে উত্তরটা আমরা কি করব? তো মেরিন ন্যাশনাল পার্ক এটা কিন্তু আমরা দেখব কচ্ছ উপসাগর, গুজরাটে আছে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক এটা আন্দামানে আছে, সেটা নামের আগে মহাত্মা গান্ধী নামটা আছে, ঠিক আছে, একটু আলাদা নাম। তো গুজরাটের জামনগর জেলায় কচ্ছ উপসাগরে অবস্থিত পার্কটি 1980 সালে সামুদ্রিক অভয়ারণ্য এবং 1982 সালে ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়। দেখো, প্রথমে এটা গঠিত হলেও এটা মেরিন ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়েছে 1982 সালে। এখানে দুর্লভ প্রজাতির প্রবাল, স্পঞ্জ এবং জেলিফিশ দেখা যায়। কোশ্চেন নাম্বার 25, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ করা হয়েছিল? এটা তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল। ন্যাশনাল রিজার্ভ ব্যাংক, আমাদের যেটা ভারতীয় রিজার্ভ ব্যাংক আছে, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা 1949 সালের 1 জানুয়ারি 1949 সাল এটা ন্যাশনালাইজেশন হয়। এটা এস্টাবলিশ হয়েছে 1935-এ 1 এপ্রিল, পরে ন্যাশনালাইজেশন হয়েছে 1949 সালের 1 জানুয়ারি। ভারতের কোন আন্তর্জাতিক সীমানা রেখাকে জিরো লাইন বলা হয়? এটা আজকে হোমওয়ার্ক থাকছে। তো আমরা যে 25টি কোশ্চেন আলোচনা করলাম, এই 25টার মধ্যে তোমার স্কোর কত আসলেও অবশ্যই কমেন্ট করে জানাবে। বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, মূলত স্ট্যাটিক জিকে থেকে আমরা আলোচনা করেছি। মিসলেনিয়াস স্ট্যাটিক যেমন পরীক্ষায় যেমন আসে এবং বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে থাকবে। তো আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট এবং পেড কোর্স, যেগুলো আমরা TWS একাডেমি নামে অ্যাপেই কিন্তু করাচ্ছি। প্রয়োজন হলে অবশ্যই ভিজিট করতে পারো। তো আজকের সেশন কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।